জাপানের বিপক্ষে ব্রাজিলের দুর্দান্ত কামব্যাক নিয়ে আমরা ইতিমধ্যে টুকটাক আলোচনা করে ফেলছি, ইনিশিয়াল রিয়াকশন দিয়ে ফেলছি, বাট এই জয়টা বা এই কামব্যাকটা এতটাই স্পেশাল ছিল যেটা নিয়ে আসলে একটু বেশি কথাবার্তা বলা উচিত। বিকজ নর্মালি আমরা ব্রাজিলের কাছ থেকে এই টাইপের কামব্যাক বহুদিন ধরে দেখি না, এবং কার্লো আনচেলত্তি আসার পরে যে দলটার ভিতরে একটা ভিন্ন ধরনের পরিবর্তন আসা শুরু হয়েছে, সেইটার একটা বড় উদাহরণ হয়ে থাকলো আজকের ম্যাচটা। সো এই ম্যাচটার একটু টেকটিক্যাল ব্রেকডাউন করার লোভটা সামলানো যাচ্ছে না, যার কারণে আমরা একটু বোঝার ট্রাই করব যে আসলে এই কামব্যাকটা কোথা থেকে হলো, কিভাবে হলো, এবং কার্লো আনচেলত্তি কোন জায়গায় গিয়ে মাস্টার স্ট্রোকটা খেললেন, যার কারণে পুরো ম্যাচের মোমেন্টাম চেঞ্জ হয়ে গেল। তো এই ম্যাচটা বেসিক্যালি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো ফার্স্ট হাফ আর একটা হলো সেকেন্ড হাফ। দুইটা হাফে ব্রাজিলের পারফরমেন্স পুরোপুরি ডিফারেন্ট, ব্রাজিলের অ্যাপ্রোচ ডিফারেন্ট, এবং ট্যাকটিক্যালি একটা হাফে ব্রাজিল যেখানে পুরোপুরি আউটপ্লে হয়ে গেছে, অন্য একটা হাফে গিয়ে জাপানকে আউটপ্লে করে দিছে। দেখেন, ফার্স্ট হাফে আমাদের যে জঘন্য ফুটবল বা ফুটবলটা যে ভালো হইলো না, সেটার মূল রিজন কি ছিল? আমরা শুরু থেকেই বলে আসতেছিলাম যে জাপান আমাদেরকে বল দিয়ে খেলবে, তারা পজিশনাল ফুটবলে যাবে না, তারা হাই প্রেস করবে, অপেক্ষায় থাকবে যে কখন একটা ভুল হয় ব্রাজিলের পক্ষ থেকে, এবং সেই ভুলটার সুযোগ নিয়ে তারা কুইক কাউন্টারে গিয়ে গোল করবে। ঠিক একই জিনিস হয়েছে। দেখেন, ব্রাজিল পজিশনাল ফুটবলটাই খেলতে হয়েছে বা বাধ্য হয়েই খেলছে, যদিও কার্লো আনচেলত্তি পজিশনাল ফুটবলের দিকে অনেক বেশি মনোযোগী না, কিন্তু জাপান আমাদেরকে ওইভাবে খেলতে বাধ্য করছে। আমরা একটা ভুল করছি, দানিলোর ওই ভুল, এবং সেই জায়গা থেকে যে আমাদের মিড ব্লক করার কথা ছিল সেই মিড ব্লকটাও হয় নাই। ওই জায়গাতে আমাদের ক্যাসিমিরো একটা খুব বাজে রান মেক করছে ম্যান মার্কিং এর জায়গা থেকে, আগে একটা ইয়েলো কার্ড খেয়ে পরে যে একটা ট্যাকেল করবে সেই জায়গাটাও নিজে নিজেই বন্ধ করে দিচ্ছিল। তো এই যে একটা মিস্টেক, যে জায়গা থেকে আমরা কুইক কাউন্টারে একটা গোল খাই গেলাম, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা গোল খাইছি ভালো কথা, গোল কেন দিতে পারলাম? গোল দিতে পারিনি এই কারণে যে জাপান যখনই অফ দা বল চলে যাচ্ছিল, মানে ওরা যখনই বল হারাচ্ছিল তখনই ওদের ফরমেশনটা খুব দ্রুত 5-4-1 হয়ে যাচ্ছিল, মানে 5 জনের একটা ব্যাকলাইন, এবং ওদের খেলার স্টাইল ছিল পুরোপুরি ক্লিয়ার। ওরা যে একটা ডিসিপ্লিন দল সেটা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল যে ওরা জানে আমরা যদি ভিনিসিয়াসকে মার্ক করি তাহলে ব্রাজিলের উইং থেকে অ্যাটাক গুলো আসবে না। আর ব্রাজিলের সব থেকে শক্তির জায়গা, যেটা আমি ভিডিওতে অনেকবার বলছি, যে ব্রাজিলকে সামহাউ ফ্রম দ্য ওয়াইড সাইড অ্যাটাক করতে হবে। কজ জাপান এরিয়ালে দুর্বল, আমাদেরকে ওয়াইড থেকে যদি অ্যাটাক করি ক্রস আসবে এরিয়ালে, জাপানকে বিট করা যাবে। যেটা আমি পোস্টে বলছি, আমি আগে ভিডিওতে একটা 27 মিনিটের ভিডিও দিছি, ওইখানে অনেকে বলছেন যে ভাই এত কথা বলার তো দরকার নাই, আপনি তো পোস্ট না, বাট এই জিনিসগুলো আমি ওই ভিডিওতে বলছি। ঠিক এই জায়গায় গিয়ে ব্রাজিল ধরাটা খাইছে তারা। জাপান যখন 5 জনের ব্যাকলাইন হয়ে যাচ্ছে, একজন বা দুইজন সবসময় ভিনিসিয়াসকে মার্ক করতেছিল, এবং একজন রয়ানকে মার্ক করতেছিল। তো তিনটা প্লেয়ার মিলিয়ে আমাদের উইংটাকে মোটামুটি আটকে ফেলতেছিল, এবং ব্রাজিলের জন্য জাস্ট একটা অপশন বাকি ছিল যে তোমরা যদি আসো ফ্রম দ্য সেন্ট্রাল আসতে হবে, এবং ওই জায়গাতে ওরা দুইটা সিবি দাঁড় করে রাখছে ম্যাথিউস কুনিয়ার জন্য। যেহেতু কুনিয়া ড্রপ করতেছিল নিচে, তো ওদের সিবিদের কাজটা আরো বেশি সহজ হয়ে যাচ্ছিল যে ওকে মার্ক করা। তার ফলে ব্রাজিল শুধুমাত্র সেন্ট্রাল 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 একই জায়গা থেকে গেছে, কিছু কিছু সময়ের জন্য রায়ানকে ওরা ছেড়েই দিছে যে আচ্ছা ভাই তুমি কিছু একটা করার ট্রাই করো, দেখি তুমি কি করতে পারো। কিন্তু রায়ান ভাই নতুন, একেবারে নতুন আসছে, ওর জন্য যে একেবারে ব্রাজিল দলটাকে আমি খেলে একভাবে ম্যাচ বের করে দিব ওই জায়গাটায় এখনো রায়ান আসে না, এইটাও জাপান খুব ভালোভাবে আগে মুখস্থ করে আসছে। তো ব্রাজিলের উইং বাদ এবং সেন্ট্রালি অ্যাটাক করতে হয়েছে, যার ফলে আমরা যে এরিয়ালটাকে টার্গেট করতেছিলাম সেখানে পুরোপুরি ব্যর্থ হচ্ছিলাম, এবং গোলও আসতেছিল না। সেকেন্ড হাফে গিয়ে কার্লো আনচেলত্তি যে জিনিসটা করছেন বা খেলাটা যেখানে ঘুরাইছেন, উনি দেখতে পাইছেন যে আমাদেরকে জাপান বল দিয়েই খেলতেছে, জাপান শুধুমাত্র আমাদের ভুলের অপেক্ষায় আছে, আদারওয়াইজ ওরা নিজেদের হাফেই খেলতেছে। যেহেতু ওরা নিজেদের হাফেই খেলতেছে, আমাদের কাছে অধিকাংশ সময় বল থাকতেছে, সুতরাং মিডফিল্ডার দিয়ে যদি আমরা একটা মানে বলয় তৈরি করি বা কন্ট্রোল নেওয়ার ট্রাই করি, তাহলে আদৌ কোনো ধরনের লাভ হবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের বক্সে লোক বাড়াইতে হবে। এই জন্য কার্লো আনচেলত্তি এনরিকে নামাই দিচ্ছেন, এবং
পাকেতাকে তুলে নিয়েছে, যদিও পাকেতাকে তুলতে হয়তো ইনজুর্ড হইলো, নর্মালি মিডফিল্ডারের জায়গায় মিডফিল্ডারের খেলানোর কথা, সে জায়গাতে কার্লো আনচেলত্তি কি করলেন, একজন অ্যাটাকার বাড়াইছেন। এই যে একটা ছোট্ট স্টক, ছোট্ট একটা পরিবর্তন পুরো ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দিচ্ছে। দেখেন জাপান যেহেতু 5 জনের ব্যাকলাইন নিয়ে খেলতেছিল, 4 জন মিডফিল্ড নিয়ে খেলতেছিল, যার ফলে কাহিনীটা হচ্ছিল যে ব্রাজিল বক্সের ভিতরে গিয়ে খুব একটা কিছু করতে পারতেছিল না। দেখবেন বারবার ম্যাথিস কুনিয়া বাধ্য হয়ে বক্সের বাইরে থেকে কয়েকবার শুট নিছে। কিন্তু এখন যেহেতু বক্সের ভিতরে এনরিকের উপস্থিতি এসে গেছে, তার ফলে আগে ওরা যে এক ম্যাথিস কুনাকে কন্ট্রোল করতো বা আটকানোর ট্রাই করতো, মার্ক করতো, সেই জায়গাতে এনরিক একেবারে আনমার্ক হয়ে গেছে। এনরিককে মার্ক করতে গিয়ে ওদের উইং থেকে লোক এসে এনরিকের জায়গাটাকে মোটামুটি বন্ধ করার ট্রাই করতেছিল, এবং এই জায়গা থেকেই ব্রাজিলের 2টা উইং মোটামুটি রিলিফ পেয়ে গেছে, ওরা স্পেস পাওয়া শুরু করছে। এবং জাপানের কাছে এই প্ল্যানটাই খুব সম্ভবত ছিল না যে যখন 2টা অ্যাটাকার আসবে ফ্রম দ্য সেন্ট্রাল, তখন আমরা কি করব। ঠিক এই জায়গাতে গিয়ে জাপান মোটামুটি ভরকে গেছে, তারা সেন্ট্রালি ব্রাজিলকে আটকানো শুরু করছে। যখনই সেন্ট্রালি আটকানো শুরু করছে, ব্রাজিলের 2টা উইং থেকে এরিয়ালে একের পর এক ক্রস আসতে শুরু করছে, এবং জাপান খুব ভালো করে জানে যে আমরা এই এরিয়ালে দুর্বল, যেটা একটা ছোট্ট বাচ্চাও জানে। জাপানের ফিজিক্যাল ওই যে হাইটের জায়গা থেকে তারা বেশ পিছিয়ে অন্য দলগুলোর তুলনায়। এবং যখন তারা দেখছে যে ব্রাজিল ওই আক্রমণটা সানানো শুরু করছে, দেন ওদের কাছে লো ব্লক ফুটবল খেলা ছাড়া আর কোনো অপশনই ছিল না। ওরা যে কুইক কাউন্টারে যাবে ওই রাস্তাটাও পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছিল। এবং কার্লো আনচেলত্তি আরো একটা মাস্টার স্ট্রোক খেলছে কোন জায়গায় জানেন? দেখেন ক্যাসিমিরো ফার্স্ট হাফটা যে জঘন্য ফুটবল খেলছে, ঠিক একই টাইপের ফুটবল কিন্তু খেলছিল মরক্কোর বিপক্ষে, যেখানে ও ইয়েলো কার্ড খাইছিল, একটা গোল যে ব্রাজিল খাইছে, তার পিছনে ওর যে প্রপারলি ম্যান মার্কিং এর জায়গা থেকে দুর্বলতা, পুরোপুরি সিমিলার একটা পারফরমেন্স। ওই ম্যাচের সাথে কার্লো আনচেলত্তি কি করছিলেন যে ক্যাসিমিরোকে তুলে নিছিলেন ফার্স্ট হাফে, উনি তুলে নিছে, সেকেন্ড হাফে ফেবিনহোকে নামাছিলেন, এবং আজকেও সেটাই আমরা অনুমান করতেছিলাম যে ফেবিনহো নামতে যাইতেছে, ক্যাসিমিরো যেহেতু বুক হয়ে গেছে পরে হয়তোবা কার্লো আনচেলত্তি তুলে নেবে। কিন্তু কার্লো আনচেলত্তি জানতেন যে ব্রাজিল কি করতে যাইতেছে, ব্রাজিল এরিয়ালে খেলতে যাইতেছে, এটা হঠাৎ করে হয় না। কার্লো আনচেলত্তি খুব প্ল্যান করে মাঠে নামছে যে আমি যদি এনরিকে নামাই একটা মিডফিল্ডার তুলে নিয়ে, তাহলে আমাদের বক্সের ভিতরে ম্যান উপস্থিতি বাড়বে, ওদের ডিফেন্স এসে সেন্ট্রালি জড়ো হওয়া শুরু করবে, আমাদের ওয়াইড থেকে 2টা সাইড থেকে আমাদের অ্যাটাক আসবে, ক্রস আসবে, এরিয়ালে সুযোগ বের হবে। এবং এরিয়ালে গোল করার জন্য ব্রাজিলের যে কয়টা অপশন আছে তার ভিতরে অন্যতম সেরা অপশন হলো ক্যাসিমিরো। তার মানে আপনি যদি ক্যাসিমিরোকে রাখেন, তাহলে আপনার ওই যে হেডিং অপশনটা বাইরে যাইতেছে। এবং দেখেন আমরা ওয়াইড থেকে ক্রস করলাম, ক্যাসিমিরোর কাছ থেকে গোল বের করলাম। এইটা হলো প্রপার প্ল্যান। কার্লো আনচেলত্তিকে আপনি মনে করতে পারেন যে ট্যাকটিক্যালি উনি হয়তো অত শার্প না, ট্যাকটিক্যালি মনে হয় ব্যাকডেটেড হয়ে গেছে, ওল্ড স্কুল টাইপের ফুটবল খেলে, বাট এইটাই হলো ফুটবল, যেখানে আপনার প্রত্যেকটা প্লেয়ার জানে, আপনার কোচ জানে যে আমরা কি করতে যাইতেছি। সেকেন্ড গোলটার দিকে যদি চিন্তা করেন, আমরা যেভাবে গোলটা বাইর করছি, ব্রাজিলের গোলটা হওয়ার আগ পর্যন্ত আপনি যদি খেয়াল করে দেখেন, যখন ব্রুনো গিমারেস বলটা পাস করতেছিল, তখন জাপানের অলমোস্ট 6-7টা প্লেয়ার বক্সের ভিতরে। তারপরও কেন এমন একটা জায়গায় পাস দেওয়া গেল যেখানে মার্টিনেল্লি একেবারে বলা যেতে পারে আনমার্ক, যেখানে ওকে মোটামুটি ট্যাকেল করার মতো লোকও ছিল না? কিভাবে এটা সম্ভব হলো? দেখেন সেকেন্ড হাফের শুরু থেকে কিন্তু আমরা ওই জিনিসটাই বলে আসতেছি যে ক্রস এরিয়ালে যে জাপানের দুর্বলতা, ওইটা কি আমরা টার্গেট করছি, এবং জাপানও মোটামুটি 30, 40, 50 মিনিট ধরে দেখতেছে ব্রাজিল এরিয়ালি আমাদেরকে বিট করার ট্রাই করতেছে। তো ওরা মনস্তাত্ত্বিক ভাবে রেডি হয়ে গেছে, যেহেতু ওদের কাছে প্ল্যান বি ছিল না বা প্ল্যান বি নিয়ে চিন্তাও করে নাই, তো ওরা মনস্তাত্ত্বিক ভাবে রেডি হয়েছিল যে ব্রাজিল যাই করবে বক্সের আশপাশ থেকে এরিয়ালি আসতেছে, মানসিক ভাবে ওরা রেডি ছিল। এবং যখন ব্রুনো গিমেরেস বা রায়ান বলটা পাইলো, তখন ওরা মোটামুটি রেডি যে আমরা এরিয়ালে মিট করতে যাইতেছি বলটাকে। তো সবাই যখন আপনি এরিয়ালে মিট করতে যাবেন, তখন কিন্তু আপনি মুভমেন্টটা কমাই দিবেন, এবং সবাই নিজের জায়গা থেকে
বাম্প করার জন্য একটা মোটামুটি ট্রাই করার জন্য প্রস্তুত হয়ে যাবে। কারণ ওরা 30-40 মিনিট ধরে একই জিনিস করে আসতেছে, একই জিনিস করতে করতে ওরা ওইটা যখন রেডি হয়ে গেছে, ব্রুনো গিমারেসের জন্য যদিও জিনিসটা খুব কঠিন ছিল যে ওই জায়গাটা স্ক্যান করা, খুব কম সময়ের ভিতরে ওই জায়গাতে বলটা দেওয়া। দেখেন ব্রুনো গিমারেস এত সুন্দর একটা পাস দিছে, এইটা হয়তো আমরা খালি চোখে বুঝতে পারছি কিনা জানি না, বা ওইটাকে বলার মতো যথেষ্ট ভাষা আমাদের আছে কিনা, ফুটবলীয় জ্ঞান আছে কিনা আমরা সেটা জানি না। দেখেন ব্রুনো গিমারেস বলটা যখন পাইছে, মনে হয় ন্যানো সেকেন্ডের ভিতরে স্ক্যান করে ফেলছে যে আমার কোন জায়গায় বলটা দিতে হবে, এবং ও বলটা যে জায়গাতে দিছে সরাসরি একেবারে মার্টিনেলির পায়ে মিট করায় নেয় বলটা। বলটা রিলিজ করছে একটু সামনে, যাতে করে মার্টিনেলি ওর পজিশনটা মুভ করে শুটটা নিতে পারে। একেবারে আউটস্ট্যান্ডিং একটা অ্যাসিস্ট হয়েছে। তো যখন এই বলটা রিলিজ করতেছে, সবাই জাপানের সবাই মোটামুটি জাম্প করার জন্য রেডি, আর বলটা গেছে গ্রাউন্ড থেকে। যখন গ্রাউন্ড থেকে গেছে, ওরা যে তাকাই ছিল যে কি হইতেছে, ওরা এটার জন্য রেডি ছিল না। দেখেন ফার্স্ট হাফটা আমরা জাপানের ট্যাকটিক্স এর কাছে গিয়ে মোটামুটি আউটপ্লে হয়ে গেছি, সেকেন্ড হাফে এসে আমরা জাপানকে আউটপ্লে করে দিছি, এবং যে দলটার বিপক্ষে ফার্স্ট হাফে আমরা কিছুই করতে পারতেছিলাম না, সেই দলটাকে সেকেন্ড হাফে গিয়ে একটা সুযোগ আমরা দেই নাই। পুরো যতক্ষণ খেলা হয়েছে 50 মিনিট বা 55 মিনিট, পুরোটা সময় ব্রাজিল ডমিনেট করছে। এই টুর্নামেন্টের অন্যতম সেরা ডিসিপ্লিন দল, তাদের বিপক্ষে আপনি ফার্স্ট হাফে কিছু করতে পারেন না, সেকেন্ড হাফে গিয়ে পুরো ম্যাচটা নিজে ডমিনেট করছেন বা পুরো হাফটা নিজে ডমিনেট করছেন। এইটা একটা আনবিলিভেবল পরিসংখ্যান, আনবিলিভেবল। এবং এই জায়গা থেকেই কার্লো আনচেলত্তির যে মহত্ব সেটা প্রকাশ পায়। যখন আমরা লুকাস পাকেতাকে তুলে নিয়ে এনরিকে নামাইছি, আমাদের ফরমেশন হয়ে গেছে 4-2-4। এখন চিন্তা করেন কার্লো আনচেলত্তি কিন্তু ব্রাজিল দলটাকে এই জন্যই, এই মোমেন্ট গুলার জন্যই আগে 4-2-4 ফরমেশনে খেলাইছে, যাতে করে দল জানে যখন আমাদের গোল প্রয়োজন হবে তখন আমরা 4-2-4 সিচুয়েশনে যদি খেলি তাহলে আমাদের মিডটাকে কিভাবে কন্ট্রোল করতে হবে। আনবিলিভেবল। দেখেন মার্টিনেলের যে সাবটা করা হয়েছে, আমরা ম্যাথিউস কুনিয়াকে যখন তুলে ফেলছি, ওই জায়গাতে চাইলে আমরা নেইমারকেও নামাইতে পারতাম, কিন্তু মার্টিনেলিকে কেন নামানো হয়েছে? মার্টিনেলিকে নামানো হয়েছে এই কারণে যে মার্টিনেলি ডার্টি ওয়ার্ক গুলো করবে। আমাদের মিডফিল্ড অলরেডি দুইটা, এখন যদি আমি আরো একটা সলিড অ্যাটাকার নামাই দেই, সেক্ষেত্রে ম্যাথিউস কুনা কিন্তু ড্রপ করে ফলস নাইনের মতো করে খেলে। সেক্ষেত্রে আমাদের মিডফিল্ডের উপরে যে একটা সমন্বয়, ওইটা চলে যেতে পারে। কিন্তু মার্টিনেলি এসে মোটামুটি ওই মিডফিল্ডটাকে সলিডিটি দেওয়ার ট্রাই করছে, এবং মার্টিনেলির আরেকটা বিশেষ গুণ হলো যেহেতু ওর অনেক বেশি স্পিড আছে, যার কারণে একদম বক্স টু বক্স চলে যেতে পারে খুব অল্প সময়ের ভিতরে। এবং দেখেন মার্টিনেলি আসার ফলে আমাদের মিডফিল্ডের সলিডিটিও ছিল, এবং ওর যে গোল করার জায়গাটা সেটাও মোটামুটি রেডি ছিল, সেখান থেকে মার্টিনেলি গোলটাও করছে। এইটাও একটা সুপার সাব, ব্রিলিয়ান্ট সাব। সো দেখেন ব্রাজিল কিভাবে একেবারে বিলো এভারেজ থেকে টপে চলে গেল, এটা মূল কারণ কার্লো আনচেলত্তি। আপনার দলে অনেক বড় বড় তারকা আছে, কিন্তু সেই তারকা গুলাকে তো খেলাইতে হবে, সেই তারকা গুলাকে তো প্রপারলি অ্যাডজাস্ট করতে হবে। ইয়েস, আমাদের এখনো ওয়ার্ল্ড কাপ জয়ের মতো যে কম্বিনেশন, ওয়ার্ল্ড কাপ জিতে যাবো এরকম কোনো অবস্থা তৈরি হয় নাই, বাট কার্লো আনচেলত্তি যে নিজের এক্সপিরিয়েন্সটা প্লেয়ারদের সাথে শেয়ার করতেছে, প্লেয়ারদেরকে বলতে পারতেছে, প্লেয়াররা সেইভাবে নিজেদেরকে পুশ করতে পারতেছে, এইটাই প্রমাণ করে যে ব্রাজিল দলটার ভিতরে যে ডেভেলপমেন্ট হইতেছে, বা এই দলটা যে বড় প্রেশার সিচুয়েশন গুলাকে হ্যান্ডেল করার জন্য রেডি হইতেছে। এবং এইগুলো শুধুমাত্র সম্ভব কার্লো আনচেলত্তির মতো লোক থাকার ফলে। আমাদের তো এই প্লেয়াররাই আগে ছিল, এই মার্টিনেল্লি কিন্তু অনেকদিন ধরে ন্যাশনাল টিমে খেলতেছে, এই ব্রুনো গিমারেসকেও কিন্তু অনেকদিন ধরে ন্যাশনাল টিমে খেলানো হইতেছে, ক্যাসেমিরোকে আমরা বাদ দিয়ে দিচ্ছিলাম, আবার ফিরে আনছি। তো এই প্লেয়াররাই কিন্তু মোটামুটি ন্যাশনাল টিমে সার্ভিস করতেছে বেশ কিছুদিন ধরে। স্টিল তাদের কাছ থেকে আগের কিছুটা সাফল্য বা এরকম রোমান্টিক কামব্যাক দেওয়াইতে পারে না, কিন্তু কার্লো আনচেলত্তি দিতে পারতেছেন। এইটাই হলো একটা এভারেজ কোচ এবং একজন মাস্টার মাইন্ডের তফাৎ। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।